ভালো মানুষের জায়গায় আসছিলাম। ভালো মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি। রাজনীতিতে ১ নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না। আমরা অনেক অহংকার দেখেছি। দ্যাটস নাম্বার 1। নাও লেট পিপল ডিসাইড অহংকারটা কি, অহংকারী কারা, যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা। সেই অহংকারী মানুষ দেখতে চায় না। এটাকে আই এম শিওর পার্থর সাথে আমার অনেক আলোচনা আছে এন্ড উই অল মিন দ্যাট। তার ট্রু দেশপ্রেমের পরীক্ষা 100 পেতে হবে। আর আপনি যদি আমাকে বলেন, আমি 2018 নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে, আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি 18 নির্বাচনের পর। এবং আমি বারবার বলছি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা, বিশেষ করে আমার কাছে, যে অহংকার থেকে মুক্তি হতে হবে, এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না। যেটা সত্য, যেটা ভুল, আমি সেটাকে বলবো। এটাকে বলার পর আমার কনসিকুয়েন্স কি হবে, মানুষ এটাকে কিভাবে নিবে, ডু আই নট কেয়ার? আই ডু কেয়ার, কিন্তু আমার তারপর কিছু করার নেই। আমাকে সত্য উপস্থাপন করতে হবে। তার মানে 3 নম্বরে দক্ষতা থাকতে হবে। ভালো মানুষ দক্ষ না, লাভ হবে না। এবং আরেকটা হচ্ছে কি, আমার মনে হয় আমাদের আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করে অহংকার থেকে মুক্ত হয়ে দক্ষ একজন মানুষকে, দেশপ্রেমী একজন মানুষকে, অহংকার মুক্ত মানুষকে, তারা যদি রাজনীতি পরিবর্তন হবে। আর 1 নম্বর সবচেয়ে প্রধান যে জিনিসটা, লেট আস রিডিফাইন পলিটিক্স। রাজনীতিটাকে একটু রিডিফাইন হওয়া উচিত। আচ্ছা, অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু বেরেশা পার্থের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই। আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই, আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না। কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই। আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের কাছে যেতে চাই যে আন্দালিব রহমান পার্থ, আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়ে। না মাহি ভাই আমি আমার কথা চলে যে মাহি ভাই যেই কথাগুলি বললো, ঠিক আছে মাহি ভাই, এরপর তো আর কোনো কথা থাকে না। এই যে জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না। কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই, আপনি যেটা বললেন যে 18তে ভুল হয়েছে, এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে? মানে was it an honest mistake or was it a willful mistake that you chose to take? এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা যেও না, এটা লাভ হবে না, বা 24-এর ইলেকশনে যেও না, তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো, ওর চেয়ে ন্যাশনাল ইমেজে, ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে, যে এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাই? সো ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক, অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন? বিকজ এই দুইটা মিস্টেককে, পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই। পলিটিক্সে একবার ট্রেন চ্যুত, লাইন চ্যুত হয়ে গেলে ওই 120 কিলোমিটার দূরে রাউন্ড অ্যাবাউট ঘুরে আবার ফেরত আসতে হয়। জনগণ ভুলে যায় না, ক্ষমা করে, আবার রিলেটিভলি জনগণের মতো ডিসাইড করে। আমি তাই বলছি যে এই জিনিসটা মাহি ভাই আপনার কাছে আমার জানাচ্ছি, আপনাকে কি কোনো বন্ধু কেউ কি আপনাকে কখনো বলে নাই? আমার মনে হয় যে মাহি ভাই বলবে। মাহি ভাই 1 মিনিট, আমার একটু জনাব পার্থের কাছে একটু প্রশ্ন আছে। জনাব পার্থ, আমরা কিন্তু দেখেছি, আপনি যেহেতু আমরা একই বয়সী, অনেক কিছু আমাদের মধ্যে কমন, আমরা একরকম বন্ধুই, শুধুমাত্র একরকম না, ভালোই বন্ধু, শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি করে বলতে হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এরকম হয়েছিল যে পার্থ, আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল, আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া। তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে, যদি আপনি ঠিকও হন, আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে, বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে, ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কিভাবে দেখছেন? পরে দেখা গেছে হাইন্ডসাইট যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল না, কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন? না, বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি আমরা যেই ঐক্যফ্রন্ট করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না, এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই। সেটা ওয়াজ 100% পলিটিক্যাল সিদ্ধান্ত। আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই, আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই। আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই। সাধারণত ঐক্য ভেঙে, দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায়, আমি সেরকম কিছু করি না। আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্যফ্রন্ট আর 20 দলকে ওই ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি, এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল, কারণ আমি ছেড়ে দেওয়ার 6 মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে। সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি, বিএনপি সেটা 6 মাস পরে রিয়েলাইজ করেছে। এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি। আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা, ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা
রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। জনাব পার্থ, আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না, মানে আমার যতদূর মনে আছে 19, 20, 21, 22 ইউ ওয়ার এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটা কিভাবে দেখেন আপনার কনস্টিটিউশন আপনার পলিটিক্স? বিএনপি ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলে আমি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না, বা বিএনপি এটা ঠিক করছে না, বা বিএনপি এটা ভুল করছে না। এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতেই পারি। এটা কি আপনার সেটার সাথে বড় এটা বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু আমি অনেক, কিন্তু জোটের অন্য কোনো নেতাদের আমরা এটা দেখি না। আমরা আসবো আবার আপনার কাছে, আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান, মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দুল্লাহ রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই জন্য আব্দুল্লাহ রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে, ওই পক্ষকেও যা খুশি বলতে পারে, কারণ উনার শক্তিটা আলাদা। আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো। আচ্ছা ঠিক আমি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে মাহি ভাই বলে আসুন। হ্যাঁ না, আমার একটু মাহি ভাইকে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। মাহি ভাই বেসা পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? মাহি ভাই কোন জায়গাটা আমি একটুখানি ডিসকানেক্ট ছিলাম, পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে 2018 সালে যাওয়ার সময়, ইলেকশনে যাওয়ার সময় বা আওয়ামী লীগের সাথে রাইট আই রিমেম্বার দুটো জিনিস বলেছে। জি হ্যাঁ দুটো বলেছে না, এটা আমাকে একটু অনুভব করতে হবে। দুটো জিনিস, আগে পার্থজি বলেছে যে রাজনীতিতে এরকম বদলের ভুল সিদ্ধান্ত হলে আমার 120 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয়, এন্ড আই ডু এগ্রি উইথ ইট। 120 মাইল কেন, 1020 মাইলে ঘুরতে গেলেও তারপর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। সে কারণে যদি 120 এর জায়গায় 1000 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট, আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই মাহি ভাই, আপনার তো আর অপরিসীম তেল নাই। আছে ভাই, আমার তেল না থাকতে পারে, আমার জীবনে যতটুকু তেল আছে ওইটুকু দিয়ে আমাকে ঘুরে আসতে হবে। যদি দরকারের প্রয়োজনে ক্ষমতাকে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করতে হবে, বাট তারপরও আমাদেরকে একটা রাইট ট্র্যাকে থাকতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম অন্তত রাইট ফ্রুটটা পায়। এখানে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন যে আমাকে কেউ তখন বলেছে কিনা, আমি নাম্বার 1 বলবো আমাকে তো পার্থই বলেছে। পার্থের সাথে সমস্ত ব্যক্তিগত বারবার বলছি জিনিসটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কিন্তু লেট আস ফেস দ্য ফ্যাক্ট। আমি আজকে বলেছি আবারও, আমি সম্পূর্ণভাবে আই ওয়ান্ট টু বি যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি। আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই, এটা তো আমি তো the question was very honest, I give an honest answer, it's an honest confession. পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলতে মাহিমা মনে হয় দৃষ্টিতে সঠিক হচ্ছে না, কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন, এবং পার্থকে আমি তখন ব্যাখ্যা দিয়েছি, এবং যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে যখন দিয়েছি, আমি এই ব্যাখ্যাটা এখন জনসম্মুখে দিতে আমার কোনো আপত্তি নেই, because this is the fact. What was the reality in Bangladesh? আজকে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2024 পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে না। আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু 2004 সালে বিকল্পধারা থেকে আমাদের বিকল্পধারা জন্ম হলো, তখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপথভাবে ছিল। তারপরে 2008 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম, রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম 2018 আগ পর্যন্ত। বিকল্পধারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না, আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম 2018, এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মধ্যে একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে, বিকল্পধারার যে সাইজ, স্টিম রোলার দূরের কথা, আমাদের স্ত্রী চালা দিলেই চলবে। How do I sustain? How do I survive? এই কোশ্চেন এই সাস্টেইনেবিলিটির দরকারটা কি? আপনি একবার আওয়ামী লীগের সাথে মিশতেছেন, একবার বিএনপির সাথে, এটা দরকারটা কি? না এটা let us redefine politics again. Let us redefine politics again. আমার কোন রাজনৈতিক দলের সাথে মিশতে মাখামাখি করতে কোনো আপত্তি নাই, কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে সে রাজনীতিতে জোট বেঁধে নির্বাচন করাটা, সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি। যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, সেখানে কোনো সমস্যা নাই। আমরা যুগপথ আন্দোলন করেছি, আমরা কিন্তু জোট করি নাই, কিন্তু যুগপথ আন্দোলন ছিলাম। কিন্তু 18 নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতা সৃষ্টি হলো, আর সেই সাথে গত 10 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আজকে বারবার মানুষ আমাকে 16 বছর তো না, আমি পার্থর সাথে আমরা সেই আপনার গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন বিএনপির কোনো নেতাও এভাবে রাজপথে সামনের দিকে এগিয়ে এসে মিডিয়াতে এদেরকে চ্যালেঞ্জ করেনি, আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করেছি। বেগম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয়, তখন সবচেয়ে প্রথম বিএনপি কোনো নেতারাকে বদলে যদি ছুটে গিয়েছেন সেখানে, এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোট ছিল না, বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। 2018-তে ওই কাজটা আমরা করতে পারি নাই, দ্যাট ইজ দ্য মিস্টেক, বাট লেট আস কল স্পেড স্পেড। এখানে এই জিনিসটা ছিল। আজকে দেখেন বিকল্প ছোট দল, দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো, এই সাহসটা আমরা দেখাতে পারিনি। এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে
যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতী, যেই পুরো এটা তো সরকারের ক্ষমতায়, প্রশাসন এদের, পুলিশ এদের, আর্মি এদের, সব এদের, তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, হচ্ছে না, ইট ইজ ডিফিকাল্ট। আর আমরা তো সেখানেও ছিলাম না। অতএব সেজন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠানের যে চ্যালেঞ্জের মোকাবেলা সবাইকে করতে হচ্ছে, আপনারাও চ্যালেঞ্জ করতেছেন, ইউ চ্যালেঞ্জ এভরিডে। আমি আপনার টক শো দেখছিলাম ওই দিন হাসনাত আব্দুল্লাহর সাথে, আই স দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস। হ্যাঁ, এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্নটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে। অতএব এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে। আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে, প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকে একটা ছোট্ট রাজনৈতিক দল হয়ে, এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদেরকে 20 বছর বিকল্প ধারাকে, বিকল্প রাজনীতির কথা বলে রাজনীতি টিকে থাকতে হচ্ছে। এই সরকার কিন্তু মাত্র 5 মাস গেছে, এই 5 মাসে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। অতএব দ্য থিং ইজ, সবসময় লড়াই করে সবকিছু হয় না। হ্যাঁ, কিন্তু তারপরও আমি আবার বলছি, আমি আই এম নট ট্রাইং টু এক্সপ্লেইন যে 18 সিদ্ধান্ত আমাদের সঠিক ছিল। 18 সিদ্ধান্তে আমাদের সঠিক কাজটি হতো, যেটা বাস্তব বলেছে, হয় আমাদের নির্বাচন অর্জন করা উচিত ছিল, অথবা নিজের মতো করে এককভাবে নির্বাচনে গিয়ে সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল। এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারিনি, এবং এই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল। সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আদালুর রহমান পার্থ আপনার কাছে যাই, যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে, তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাই ভাই দেখাতে পারে না, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা একটু শুনতে চাচ্ছি। এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে আমি 2বার জেলও খেটেছি, মামলা হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেল খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেটেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পা ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি, এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করে করছি। আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি, অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং, যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানাই দিলেন। এটা কি আপনি এটা কি আপনি একটা আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় না হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশে অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার যোগ্য না অ্যাপিয়ারেন্স না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি থেকে প্রশ্ন করে, যেখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা কথা বলছি না, বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন to be bought by Awami League, which he didn't evade, সে ওইটা করে নাই। তো ওই জায়গাটার কথা বলছি, ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা কথা বলতেন ওই সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট তার থেকে কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি এবং কেমন ছিল এবং এটা কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছিল। ওকে, আমি মাহি ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই, যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছে একটু আশা করবো। এটা কমন প্রশ্ন আপনাদের দুজনের জন্য। সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না, পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে, সংবিধান হতে দেরি হয়েছে, বহুবার বহু সামরিক শাসন হচ্ছে, কিন্তু ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকি ইনসাফকে পাকিস্তান একটা বড় দল করতে পারছেন আর কি। এটাতে নিয়ে বাংলাদেশে
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন? তবে এখানের মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে 3A মনে হয়, যে আলেম, আর্মি, আরেকটা জানি কে, যে ওরকম আর্মি, বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয়। আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা? এই সরকারের মধ্যে এখন যারা আছেন, আমরা শুনতেছি নতুন দল হবে, সেটাও সেরকম দেখেন কিনা? মাহিবাইকে আগে শুনি, তারপর আমরা পার্থকে শুনবো এই ব্যাপারে। জি, থ্যাংক ইউ। আমি পাকিস্তানের বিষয়টা আসছি, কিন্তু এর আগে পার্থ অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি 30 সেকেন্ডে শেষ করবো। একটা হচ্ছে কি, যে জিনিসটা বলেছে আপনি, যেটা পার্থর সঙ্গে বলেন যে অনেকে বলে যে ফার্স্ট ফ্যামিলির সাথে তার সম্পর্ক ছিল, আসলে কি খালেদ ভাই, আমি তো আজকে একটু ইট কুড বি আ লিটল ডেঞ্জারাস, বিকজ আমি ওই একেবারেই খোলা মন নিয়ে কথা বলছি তো আজকে, এবং খোলা মন নিয়ে বলবো, তবু আমি চেষ্টা করবো যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেইনে বলা যায় সেগুলি আমি বলছি। কিন্তু সত্যি কথা বলতে, আজকের আপনার এই টক শোটা যদি আমার আর পার্থর মাঝে মাঝে রাখতে পারলে কিন্তু অনেক গভীর রাখতে আলোচনা হয়, সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন, তাহলে সেটা যে কি হতো আমি জানি না আসলে। হ্যাঁ, বিকজ সেখানে আমাদের সত্যিকারের সত্যানুসন্ধান, আমাদের মনের কথা, আমরা আসলে কি চাই সেগুলো জানি। তো পার্থ বারবার যে বলছে যে মাহি ভাই জানে, ইট ইজ কারেক্ট। আমি জানি পার্থকে, এটা কিন্তু সত্য যে পার্থর তার নিজের দিক থেকে বলেন, তার শ্বশুরবাড়ির দিক থেকে বলেন, এই সময় ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে, এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না। তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে, তাকে কি ফেস করতে হয়, এটা কিন্তু মানুষ জানে না। পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটাকে ফেস করে কিন্তু পার্থ বারবার রাজনীতি করেছে, প্রতিবাদ করেছে, মুখর হয়েছে প্রতিবাদে, আবার তারপর তার পরিবার, তার ঘর, তার শ্বশুরবাড়ি সামাল দিতে হয়েছে। ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। সমালোচনা না করে সত্যিকারের বাস্তবতা দেখা, বাট এট দ্য সেম টাইম লেট মি সে দিস। পার্থ যখন বলছে মাহি ভাই জানে, আমি বলি পার্থ ভাই অনেক কিছু জানে। হ্যাঁ, যে মাহি ভাইকে কেন 2018 সালে নির্বাচন করতে হয়েছে, আমি নিজের কথা বলেছি। হ্যাঁ, এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে, নির্বাচনের সাথে সাথে কিভাবে মাহি ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে, কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এগুলো বলি না আজকে, বিকজ তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি, আমার কোনো উপায় ছিল না। আমার অবশ্যই উপায় ছিল, আমার সাহসিকতা দেখা দরকার ছিল, সেটা বলেছি। এই জন্য আমি ভুল স্বীকার করেছি। আপনি দেখেন, আপনি এভাবে দেখতে পারেন যে সমস্ত দোষ গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির সমস্ত রাজনীতিবিদদের কারো কোনো দোষ নাই, সমস্ত দোষ শুধুমাত্র মাহি চৌধুরী। তার থেকে স্বীকার করে নাই। এভাবে আপনি দেখতেই পারেন বিষয়টাকে, যারা যদি স্বীকার করে নাই তাদের ভুল স্বীকার করার কিছু ছিল না। যা ভুল রাজনীতিতে হয়েছে, মাহি চৌধুরী হয়েছে কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার রহমতে হাতে রক্তের দাগ। 30 সেকেন্ড, আমার মনে হয় আমার বক্তব্য আপনার পরিষ্কার ভাই, পাকিস্তানের বিষয়টা না তেহরিকে ইনসাফ এখন আজকে এসে তেহরিক ইনসাফ এটি রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে, জনভিত্তির উপর দাঁড়িয়েছে। তেহরিক ইনসাফ প্রথমে যখন তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে, তখন তাদের জনভিত্তির চাইতে সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল। সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ এরকম হয়েছে, আমাদের এরশাদ সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর ভিত্তির উপর। এই মুহূর্তে বাংলাদেশের, আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে, জন আকাঙ্ক্ষা, বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই 24-এর গণঅভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না, অনেকেই পাচ্ছি না, বড় বড় রাজনৈতিক দলগুলোও পাচ্ছি না, এবং এটা না পারার ফলাফল কিন্তু শুভ হবে না। এটাও কিন্তু আমার সাথে পার্থর অনেক আলোচনা হয়েছে। আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে। আর সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা, কানেক্ট করবে কিনা, বিএনপির রাজনীতি নির্ভর করবে। আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা, 71-এর সাথে কানেক্ট করতে পারবে কিনা। অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা, এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা, এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, সেনাবাহিনীরও নাই। এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার, সেই পরিবর্তন আর চলে আসছে। উই আর প্রবাবলি সাম অফ আস ইন এ ডিনায়াল। এই ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে, ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মনে সামনে কোনো রাস্তা খোলা নেই। আমরা একটু জনাব আদালিব রহমান পার্থের কাছে শুনবো। জনাব আদালিব রহমান পার্থ, আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কিভাবে দেখেন, তেহরিকে ইনসাফ, এবং আপনি পুরোটা জানেন সেটা। আমরা একটু মনে করে দিতে চাই যে চ্যানেল 24 আমাদের যে অনুষ্ঠানটা দেখাচ্ছিল, আমরা চ্যানেল 24-কে তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে, কিন্তু আমরা আরেকটু বেশি সময়, হয়তো 2-1 মিনিট বেশি সময় আপনাদের সঙ্গে থাকবো। আমি আগে সেই জন্য ঘোষণা দিয়ে রাখলাম চ্যানেল 24 সেটা যাওয়া। আমি জনাব আদালিব রহমান পার্থ, আপনাদের সঙ্গে কথা বলা, বিশেষ করে আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আমার জন্য খুবই আনন্দদায়ক। আপনার সাথে কিছু আনন্দ শেয়ারও করতে চাই। মাহি ভাই এখানে আছেন, তো আনন্দ আরো একটু বাড়লো। জনাব ইউনিটি স্ট্রেংথ, উনি আমাদের একজন দর্শক, উনার নাম ইউনিটি স্ট্রেংথ। উনি আমাকে বলেছেন যে খালেদ, তুই আমার সামনে আসতে পারবি, তোকে আপ্যায়ন করতে চাই। ইন্টারেস্টিং। জনাব আদালিব রহমান পার্থ, আমরা একটু পাকিস্তানের তেহরিকে ইনসাফ এবং এটি একটু শুনতে চাইছিলাম। আপনি এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের 5 না 6 হাজার কোটি রুপি উনি নেননি। আপনার দ্য ডিফারেন্স বিটুইন ইমরান খান এন্ড টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলসের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান ইজ এ পারসন হু রিয়েলাইজড, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা, আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বোঝেন, যে আল্লাহর কথা, নবীর কথা, রসুলের কথা, খলিফাদের কথা
ওনার যে লাইফস্টাইল উনি, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান, এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়ে 10 ফিট উপরে ইমরান খান। ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড, দ্য ফাইটিং হি ডিড, and he's not very political, দেখেন ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই, তেহরিক ইনসাফের চেয়ে বড় সে, অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন তাহলে কোনো ওই সংগঠন উনি বানাতে পারেননি, কিন্তু ওনার পার্সোনালিটি সো লার্জার দ্যান লাইফ। উনি যেভাবে একটা ধরনের লাইফস্টাইল থেকে উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ করে এবং শওকত খান থেকে, এবং উনি ওনার জীবন ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে ইউনাইটেড নেশনে ইসলামকে জঙ্গি ডেফিনেশনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that lives in our heart, এবং when you say something about that it touches the heart, well when ওনার এই কথা touched the billions of Muslims, millions all over the world, so he became a global leader. ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয় ইমরান খানের জন্য জাস্টিস হবে। মানে দুটি প্রশ্ন, একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে? আর এখানে অভাবের তো ব্যাপার না, এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের? না, পাকিস্তান শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট পিক আপ এনি টম ডিক এন্ড হ্যারি। যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল, পাকিস্তান ওয়াজ নো, এবং অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে, তখন দে সাপোর্টেড ইমরান খান। ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে, তারপর দুটো নির্বাচন করেনি, তারপর 30টা পেয়েছে, তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা হোয়াটএভার হয়েছে। বাট আমি মনে করি ইমরান খান ইজ লার্জার দ্যান লাইফ। আপনি হয়তো বলতে পারেন আই এম আ বিগ ফ্যান অফ ইমরান খান, there's no other way যে কেন হবো না, বাট আমি মনে করি লিডারশিপের উপরে অন্য জায়গায় পরিষ্কার। জনাব আদিলুর রহমান পার্থ, এইটি আপনাকে দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে চাই, তারপর আমি মাহিবের কাছে এই ব্যাপারে জানতে চাই আপনার টেকটা। আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন, আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম, যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো, তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক? পার্থ, আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। আপনি জানি কি বলেন, আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই? প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহায়তা প্রকাশ করেছেন উনি। ওনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি। I mean that is so sad যে আমাদের এক্সিকিউটিভরা, ব্যুরোক্রেটসরা এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি, যে আমরা হেরে গেলাম। হ্যাঁ, ইটস ভেরি স্যাড। এনিওয়েজ, তো ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন, এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক, আমার বিশ্বাস, আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন। ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু দা পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক তো একদম নিউলি ডেভেলপড, যে কতখানি এটা ম্যাচিউর করা যায়, কতখানি এই সরকারকে বিশ্বাস করা যায়। বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন, যে স্টেবিলিটি ভারতে ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজোন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল বা না দিল। উনি সাবেক প্রধানমন্ত্রী দেশে আছেন, এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে মাহি ভাই, আমরা আসলে সময় শেষ, আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছে, এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে কি, আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে কি, ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মাথা নেই। ভারতের ব্যক্তিগত ব্যাপারে, আমি ভারতের নিজস্ব বিষয় তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই। ভারত আমাদের কি বার্তা দিতে চাচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন, বাংলাদেশের 75% অফ দ্য পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর, ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ, আমার বরং স্বাধীনতা কয়েক মাস আগে, তার বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি। এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, স্বাধীন চেতা প্রজন্ম, এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই। ভারত এই যে একটা জেনারেশন হচ্ছে এই বাংলাদেশে এসেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা। ভারত যদি সেটা বুঝতে পারে, প্রজন্মকে বুঝতে পারে, তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিটিক্সকে সাজাবে, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমার থাকতে হবে।
বাট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে এখনো আছে। হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল, হঠাৎ করে হয়নি। এটাই বাংলাদেশের প্রজন্ম, 75% অফ পিপল যারা কখনো কারো দাসত্ব করে নাই, এটা সেই প্রজন্ম। তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তাটা ভারতকে দিয়েছে, আসলে সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওকে মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থের কাছে আসতে চাই। মাহি ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম, পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই। পার্থ, আপনাকে আমরা কোট করছি, আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে, এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এটি আপনি একটু 1 মিনিট বা 1.5 মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা, কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে? না, আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা, বাট ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য, হেলিকপ্টার প্রোভাইড করার জন্য, কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে, 10 কোটি 11 কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে, আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না। ছাত্ররা যদি করতে চায় দল করবে, যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে, যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন, জনগণের মনের জায়গায় তাদের একটা অবস্থান আছে। আমি বলি দ্যাট ইজ ইনাফ টু টেক ইট। কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না, কাকে মাইনাস করা, এটা জনগণ ঠিক করবে। এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে, আমি শিওর সেখানে আন্দোলন হবে, সেখানে অনেক কথা থাকবে, অনেক কিছু থাকবে। আমি সেটাই মিন করার চেষ্টা করেছি, আর কিছুই না। জনাব আতাউর রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহি চৌধুরী, আপনাকেও। আপনাদের দুজনের আলোচনায় অনেক